আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পড়বো তোমাদের বাংলা ব্যাকরণের পৃষ্ঠা নাম্বার ৪৯। এখানে আছে রূপক। দেখো রূপক রূপক কি সেটা আমরা প্রথমে জানবো। অভিধানে অভিধানে শব্দের একটি অর্থ থাকে, কিন্তু ব্যবহারের সময় দেখা যায় তা সে অর্থে ব্যবহার করা হচ্ছে না। যেমন পতন একটি শব্দ, অভিধানে এর অর্থ দেওয়া আছে কি পড়া, উপর থেকে নিচে ছুটি। ওকে, কিন্তু আমরা যখন বলি ৬৯-এর গণ আন্দোলনে পাকিস্তানি এক নায়ক আইয়ুব খানের পতন হয়, তখন এই পতন উপর থেকে নিচে পড়া নয়। এর অর্থ কি? এই পতন অর্থ হচ্ছে কি শেষ হওয়া বা সমাপ্ত হওয়া। এভাবে শব্দ যখন অভিধান অতিরিক্ত অর্থ প্রকাশ করে তখন তা রূপক হয়। ওকে, যেমন আমি কান পেতে রই। বাক্যটিতে কান অর্থ কর্ণ অর্থে ব্যবহার করা হয়নি, এখানে এটি মনোযোগ অভিনিবেশ অর্থে ব্যবহার করা হয়েছে। দেখো রবীন্দ্রনাথের একটা জনপ্রিয় গান আছে যে আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার শনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চড়ি। আমরা নই বাঁধা, নই দাসের রাজের চাষের দাসত্বে, নইলে মোদের রাজার শনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা। দেখুন এখানে বোল্ড করা কিছু অক্ষর আছে, রাজা রাজার আছে না, আছে। দেখো এই গানটিতে এই রাজা শব্দটি ৭ বার ব্যবহার করা হয়েছে। রাজা সম্রাট বাদশাহ বা নৃপতি নয়। যারা গানটি গাইছে এখানে তাদের মনের ইচ্ছাকে বড় করে দেখা হয়েছে। রাজাকে কারো কাছে কৈফিয়ত দিতে হয় না। গায়কেরাও স্বাধীন, তারা মনের খুশিতেই চলতে চায়। এভাবে কবিতা, গান কিংবা অন্য কোনো রচনায় একই শব্দ বারবার ব্যবহার করা হলে তা রূপক হয়। ওকে, এখন পড়বো আমরা দ্বিরুক্ত শব্দ। দ্বির উক্ত, ঠিক আছে। এটি একটি শব্দ একবার উচ্চারিত হলে শব্দটি যে অর্থ প্রকাশ করে দুইবার উচ্চারণ করলে সে অর্থ পরিবর্তিত হয়। যেরকম উদাহরণ দেওয়া, আমার জ্বর হয়েছে, এখানে জ্বর এর অর্থ প্রকাশ পায়। আমার জ্বর জ্বর লাগছে বললে অন্য অর্থ বোঝায়। জ্বর জ্বর অর্থ ঠিক জ্বর নয়, জ্বরের মতো খারাপ লাগা। নিচে উদাহরণের সাহায্যে কিছু অর্থ সহ কিছু দ্বিরুক্ত শব্দ দেওয়া হলো। দ্বিরুক্ত মানে কি? দুইবার উক্ত, অর্থাৎ যে শব্দটা দুইবার কি ব্যবহার করা হয়। এখন দেখো এখানে বহুত্ব বাচক অর্থে ব্যবহৃত হয়েছে, যেমন গাড়ি গাড়ি, হাড়ি হাড়ি, সাদা সাদা। বহুত্ব মানে অনেকগুলো। সাদৃশ্যবাচক শব্দ যেরকম নিবু নিবু, পরো পরো, কাট কাট। সংযোগ শব্দ যেরকম চোখে চোখে, পিঠে পিঠে, হাতে হাতে। ক্রিয়ার অসম্পূর্ণতা যেতে যেতে, বলতে বলতে। প্রকার বোঝাতে হাসাহাসি, ভালোই ভালোই। পারস্পরিক সম্পর্ক বোঝাতে গলাগলি, মুখোমুখি, খোলাখুলি। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এখন ৫০ নম্বর পৃষ্ঠায় দেখো বাকি অংশ। যেমন প্রকর্ষ অর্থে অর্থাৎ চেঁচামেচি, ধরাধরি, হাঁকাহাঁকি ইত্যাদি অর্থে হলো কাপড় চোপড়, জল টল। আবেগ বোঝাতে বোঝায় ধিক ধিক, চি চি, হা হা। অনুকরণ অর্থে বোঝায় চোর চোর, ঘোড়া ঘোড়া। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা পড়ব পারিভাষিক শব্দ। দেখো বিশেষ অর্থ বহন করে এমন শব্দগুলো হলো পারিভাষিক শব্দ। বিশেষ একটা অর্থ থাকে যেগুলা। জ্ঞান বিজ্ঞান চর্চায় এমন কিছু শব্দ পায় যেগুলোর সঙ্গে আমরা কি পরিচিত নয়। এগুলোর বাংলা সমার্থক শব্দ অনেক সময় পাওয়া যায় না। তো এই অবস্থা তৈরি করতে হয় পারিভাষিক শব্দ। দেখো পরিভাষা তৈরির একটা নীতি হচ্ছে উৎস ও লক্ষ্য, এর মধ্যে এক এক সম্পর্ক রক্ষা। ইংরেজি ভাষায় বলে এরোপ্লেন, আমরা এর বাংলা পরিভাষা করেছি বিমান। এখানে এরোপ্লেন হলো উৎস আর বিমান হলো কি লক্ষ্য। তো এরোপ্লেনের সঙ্গে বাতাস ও ওড়ার সম্পর্ক রয়েছে, কিন্তু বিমান এর সঙ্গে এসবের কোনো তেমন যোগ নেই। তো পরিভাষা তৈরিতে উৎস ও লক্ষ্যের মধ্যে অর্থগত ঐক্য থাকতেই হবে এমন কোনো কথা নেই। এরোপ্লেন বললে সবসময় বিমান বুঝতে হবে, এটি হলো এক এক সম্পর্ক। সবচেয়ে বড় কথা হলো পরিভাষা নির্বাচন করতে হবে লোকজনের
লোকজ জীবনের গভীর থেকে। উদাহরণ দেওয়া যাক, যেরকম ফিশ ল্যান্ডিং সেন্টার, কিন্তু আমাদের মাছের অবতরণ করে না। তো জেলেরা মাছ ধরে আড়তে আনে, সেখানে থেকেই মাছ কেনা বেচা হয়। তো আমরা সবাই আড়ত বুঝি, আমাদের সবাই কি আড়ত বুঝে। তাই ফিশ ল্যান্ডিং সেন্টার এর বাংলা পরিভাষা হলো মাছের আড়ত। ফিশ ল্যান্ডিং কি? মাছের আড়ত। ওকে, তো কিছু উৎস সহ কিছু পারিভাষিক শব্দের উল্লেখ করা হলো। দেখো, এডভাইজার, এডভাইজার মানে কি? উপদেষ্টা। ডিবেট মানে বিতর্ক। এফিডেভিট হলফনামা, ডেমোক্রেসি গণতন্ত্র। এজেন্ট অর্থ প্রতিনিধি, ডিজাইন অর্থ নকশা। এজেন্ডা কৃত্যসূচি, ডেজিগনেশন পদমর্যাদা। ইয়ার অর্থ আকাশ, ডিপ্লোমেট কূটনৈতিক। এয়ারপোর্ট অর্থ বিমানবন্দর, ডাইরেক্টর অর্থ পরিচালক। অ্যালাউন্স মানে ভাতা, ডোনার মানে দাতা। অ্যানালাইসিস বিশ্লেষণ, ডুপ্লিকেট মানে অনুলিপি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা বাগধারা সম্পর্কে জানবো। দেখো, বাগধারাগুলো একদিনে সৃষ্টি হয়নি, বহু মানুষের বহু যুগের অভিজ্ঞতা ও জ্ঞান এগুলোর মধ্যে সঞ্চিত আছে। তো শব্দের অতি পরিচিত যে অর্থ, বাগধারা অর্থ তা থেকে কি স্বতন্ত্র। অভিধানে বাগধারাগুলোকে পৃথকভাবে ভুক্তি দিয়ে এগুলোর অর্থ উল্লেখ করা হয়েছে। যেমন কাঁঠাল বললে আমরা সবাই জানি তা এক ধরনের ফল, আমাদের জাতীয় ফল। কিন্তু বাগধারায় যখন কাঁঠাল বলা হয় যে কাঁঠালের আমসত্ত্ব, তখন কাঁঠাল কিংবা আমসত্ত্বের অর্থ খুঁজতে গেলে হতাশ হতে হবে। পুরো বাগধারাটি একটি শব্দ বা ভাষিক উপাদান এবং এর অর্থ স্বতন্ত্র, তা হলো অসম্ভব বস্তু। অনুরূপ হাড় জোড়ানো, মাথা খাওয়া, মুখ করা, 18 মাসে বছর, বৈফুর ইত্যাদি বাগধারার উদাহরণ। প্রিয় শিক্ষার্থী, আমরা 51 পৃষ্ঠার এই অংশটুকু পড়েছি। পরবর্তী ক্লাসে আমরা এই নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।